সবাই তেল বিক্রি করতে বাধ্য হলো ইউএস ডলারে। দুইজন মাত্র লোক এটা অস্বীকার করেছিল, একজন হচ্ছে লিবিয়ার গাদ্দাফি, আরেকজন হচ্ছে ইরাকের সাদ্দাম হোসেন। আচ্ছা, খোদ আমেরিকার জনগণ এখন প্রশ্ন তুলতেছে যে আসলে ইরানকে আমাদের আক্রমণ করা এত জরুরি হয়ে উঠলো কেন। বলেন কি? যেই পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার জন্য আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানকে আক্রমণ করলো, এই পারমাণবিক সক্ষমতা অ্যাকচুয়ালি আমেরিকারই গিফট ছিল। ভয়ঙ্কর অবস্থা। ডলার আপনি যতই ছাপান, ডলার ডলারই থাকবে, ডলারের দাম কখনো কমে না। এই স্ট্রেংথটা যতদিন পর্যন্ত আপনি কলাপস না করতে পারবেন ততদিন পর্যন্ত আমেরিকান সাম্রাজ্যের পতন হবে। শক্তিশালী মিলিটারিওয়ালা কোনো দেশকে ভিক্ষা করতে দেখেন নেই। আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘটছেটা কি আসলে? আসলে এই মুহূর্তে ইরানের যে সংঘাতটা চলছে, এই সংঘাতের ব্যাপারে যদি বলি যে আমেরিকা ইসরায়েল যে যৌথ বাহিনী আছে তারা আয়াতুল্লাহ আলী খমেনিকে হত্যা করেছে এবং তারপর থেকে আসলে ইরান অনেকটা মোজাইক ডিফেন্স, ওদের যে টেকনিকটা আছে ওই টেকনিকে যুদ্ধ করে যাচ্ছে। ইরান হরমুজকে বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে এবং এর মাধ্যমে শুধুমাত্র ট্যাকটিক্যাল লেভেলের যুদ্ধ যেটা আছে সেই যুদ্ধটাকে সে একটা ইকোনমিক ওয়ারের দিকে পুশ করছে। এর ভেতরে ইরান অলরেডি এটাও ডিক্লেয়ার করেছে যে F-15 যে পাইলটরা আছে তাদেরকে যদি কেউ জীবিত ধরিয়ে দিতে পারে তাহলে তাদেরকে বিশেষ পুরস্কার দেবে। এখন শুরুতে আমরা শুনছিলাম আন্তর্জাতিক পরিমণ্ডলে কি ঘটছে এই মুহূর্তে। আতিক মেজবালগ্ন আছি, আমাদের সাথে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং জনতার পার্টির মহাসমন্বয়ক ডেলিস খান। ভাইয়া, ওয়েলকাম করছি। ধন্যবাদ আপনাকে। এই যে বলছিলেন যে বৈশ্বিক পরিমণ্ডলে একটা ছায়াযুদ্ধ বা একটা বড় বিস্ফোরণের শঙ্কা দেখা যাচ্ছে, কি দেখছেন আসলে এই মুহূর্তে? ওভারঅল পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, কারণ আমরা যদি হরমুজ থেকে শুরু করি তাহলে যেটা আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী বিশ্বের 20% ব্যবসা বাণিজ্য ওই প্রণালীটি দিয়ে হয়ে থাকে। তো এই মুহূর্তে ধরেন ওই 20% ব্যবসা কম হচ্ছে এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে ওভারঅল ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে। কারণ অনেকগুলো জাহাজ আছে যাদেরকে আগে যে টাইমে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে পারতো তার সাথে আরও 13-14 দিন জার্নি টাইম অ্যাড হচ্ছে। 13-14 দিন জার্নি টাইম অ্যাড হওয়া মানে হচ্ছে ফুয়েল কস্ট 13-14 দিনের বেশি আসতেছে এই জায়গায়। তাইওয়ান বলছে তাদের আর 11 দিনের রিজার্ভ আছে। তাহলে তাইওয়ানের মতো একটা রাষ্ট্র যারা মোটামুটি ফুয়েল গাজলার, কারণ অনেক ধরনের মানে প্রোডাকশন তারা করে, সো ওদের আছে 11 দিনের তেলের মজুদ। বাংলাদেশের ব্যাপারে অলরেডি ইন্টারন্যাশনাল নিউজে দেখলাম যে আসছে যে বাংলাদেশ সম্ভবত সবার আগে জ্বালানি সংকটে পড়বে। জাপান বলতেছে যে তারা যদি আরও 6 সপ্তাহ এই যুদ্ধ চলে তাহলে তারা অর্থনৈতিক মন্দার দিকে যাবে এবং ইন্টারন্যাশনাল বিশ্লেষক যারা আছে তারাও বলছে যে হরমুজ যদি এরকম 6, 7, 8 সপ্তাহ আরও বন্ধ থাকে তাহলে এই একটা আন্তর্জাতিক মন্দা তৈরি হবে। সংকটের নেপথ্যের কারণ থেকে আমরা একটু যুদ্ধের দিকে যেতে চাই। এই যে আমরা দেখছি যে ইসরায়েল, ইরান এবং আমেরিকার একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে, এখানে আসলে আমেরিকা আসলে কোন জায়গা থেকে আসলে পুরো বিষয়টাকে পর্যবেক্ষণ করছে? এই যুদ্ধের আমেরিকার একটা মেইন স্টেক হোল্ডার এই যুদ্ধে, কিন্তু বিস্ময়করভাবে একটা বাস্তবতা যেটা সেটা হচ্ছে ইরান কখনো আটলান্টিক ক্রস করে আমেরিকায় গিয়ে আক্রমণ করে নাই। খোদ আমেরিকার জনগণ এখন প্রশ্ন তুলতেছে যে আসলে ইরানকে আমাদের আক্রমণ করা এত জরুরি হয়ে উঠলো কেন। আমেরিকার আধিপত্য বাড়তে বাড়তে এখন এমন অবস্থায় এসে পৌঁছাইছে সেটা হচ্ছে যে আপনি এই বছরের জানুয়ারি মাসে দেখলেন যে একজন প্রেসিডেন্ট তার স্ত্রীকে সহ আমেরিকা কিডন্যাপ করে নিয়ে গেছে। ভেনেজুয়েলার মাদুরোর কথা বলছি। এর আগেও আপনি গত মানে 20-30 বছরের হিস্ট্রি যদি দেখেন এর ভেতরে দেখবেন বিভিন্ন দেশের রেজিম চেঞ্জ করার ব্যাপারে আমেরিকার একটা মানে হবি আছে। যেমন গাদ্দাফি লিবিয়ার ক্ষেত্রে, গাদ্দাফিকে হত্যা করে তারা লিবিয়ার রেজিম চেঞ্জ করালো। ইরাকের ক্ষেত্রে যেটা হলো সাদ্দাম হোসেন, তার ক্ষেত্রে একই ঘটনা ঘটলো। সে চেষ্টা করেছিল ইরানের ক্ষেত্রে একই কাজ করার জন্য। শুধু কি জ্বালানির জন্যই আসলে এই অবস্থাটা হচ্ছে নাকি নেপথ্যে অন্য কোনো মুনশিয়ানা দেখাবার একটা ইচ্ছে আছে? জ্বালানি একটা বড় মানে ফ্যাক্টর এখানে। এটা বোঝার জন্য আপনাকে পেট্রো ডলারের ব্যাপারটা বুঝতে হবে কত বড় ফ্যাক্টর। সেটা হচ্ছে যে যখন মানে সৌদি আরবের সাথে আমেরিকার একটা চুক্তি হলো, এটা কিন্তু একদম লিখিত কোনো চুক্তি না, এটা জাস্ট একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সর্টস অফ চুক্তি। এবং সেই চুক্তিতে যেটা আমেরিকা সৌদি আরবকে বোঝালো যে তুমি এখন থেকে এই তেল ডলারে শুধু বিক্রি করবা, ঠিক আছে? এবং ওপেক কান্ট্রিগুলো যারা আছে তারাও এটা মেনে নিল। এবং একই সাথে আগে ইন্টারন্যাশনাল রিজার্ভ যেটা ছিল এটা গোল্ডে হতো, গোল্ড স্ট্যান্ডার্ড বলে এটাকে। আমেরিকা তখন থেকে বললো, যখন থেকে ডলারে তেল বিক্রি শুরু হলো তখন থেকে সে বললো এখন থেকে গোল্ডে আর স্ট্যান্ডার্ড হবে না, এখন থেকে স্ট্যান্ডার্ড হবে ডলারে।
আচ্ছা। এই জন্যই আপনি দেখবেন যে পৃথিবীতে যখনই আপনি কোনো মুদ্রা মান যাচাই করেন তখন ডলারের এগেনস্টে দেখেন বাংলা টাকা কত, ঠিক আছে? আচ্ছা, এখানে বিপজ্জনক ব্যাপারটা সেটা হচ্ছে যে যখন এটা পেট্রোডলারের সংস্কৃতিটা যখন শুরু হলো তখন সবাই তেল বিক্রি করতে বাধ্য হলো ইউএস ডলারে। দুইজন মাত্র লোক এটা অস্বীকার করেছিল, একজন হচ্ছে লিবিয়ার গাদ্দাফি, আরেকজন হচ্ছে ইরাকের সাদ্দাম হোসেন। এই দুজনের পরিণতি কী হলো আমরা সবাই জানি, ঠিক আছে? সুতরাং দিস পেট্রোডলার কালচার ইজ সো স্ট্রং এবং মানে ডিপ স্টেটের যে রোলগুলো আছে এই জায়গায় এগুলো এত বেশি ইন্টারকানেক্টেড। আর ইরানের এই যুদ্ধের ক্ষেত্রে এসে কেন সেই স্বার্থ চ্যালেঞ্জ হলো এটা বোঝার জন্য আপনাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ইরানের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলো কারা? এই রাষ্ট্রগুলো হচ্ছে সৌদি আরব, ইরাক, সিরিয়া, লেবানন, কাতার, কুয়েত, বাহরাইন, রাইট? এই প্রত্যেকটা কান্ট্রিতে আমেরিকার ক্যান্টনমেন্ট আছে, ঠিক আছে? বাহরাইনে মানে পঞ্চম নৌবহর আছে। কাতারে উদেইদ যে বিমানবন্দর আছে ওখানে সেন্টকম বা সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার আছে। এবং এই কয়েকটা কান্ট্রিতে টোটাল 19 থেকে 21টা আমেরিকান ঘাঁটি আছে, যে ঘাঁটিতে টোটাল 40,000-এর মতো আমেরিকান সৈন্য থাকে, ঠিক আছে? তাহলে এই যে ব্যাপক পরিমাণ সৈন্য এই জায়গায় আছে, এটা কেন আছে? এই যে বৈশ্বিক একটা অন্তর্জাল আমরা দেখছি, এই অন্তর্জালের মধ্যেও কি মনে হয় না যে আমেরিকাকেও ইরান পর্যবেক্ষণ করেছে কখনো? আমেরিকাকে ইরান পর্যবেক্ষণ করা শুরু করেছে 1979 সাল থেকে। বহুদিন। কারণ 1952 সালে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে যে 1952 সালের আগ পর্যন্ত ইরানের তেল শুধুমাত্র এখন যে কোম্পানিটার নাম ব্রিটিশ পেট্রোলিয়াম তারা উত্তোলন করতো। আচ্ছা। এবং এই তেলটা ইরানে খুব বেশি লাগতো না, তখন গাড়ি ঘোড়া খুব বেশি ছিল না ইরানে। ইরান যার সাথে ভালো দর পাবে তার কাছে এই তেল বিক্রি করবে, ঠিক আছে? এর ফলে যেটা হলো আমেরিকা এবং ইংল্যান্ড তারা দুজন মিলে ওই জেমস বন্ডের মতো অপারেশন চালাইলো। সেই এসপিওনাজ অপারেশনটার আমেরিকান অংশের নাম হচ্ছে অপারেশন অ্যাজাক্স, আর ইউকের অংশটার নাম হচ্ছে অপারেশন বুট। একটা সিএএ করলো আর একটা করলো হচ্ছে MI6। এই দুজন মিলে অপারেশন করে ইরানি সেনাবাহিনীর সহায়তায় মোসাদ্দেককে উৎখাত করলো। মোসাদ্দেককে উৎখাত করে তারা তাদের পছন্দের শাহ রেজা পাহলেভি নামের একজনকে ওই দেশের প্রেসিডেন্ট বানালো। শাহ রেজা পাহলেভি প্রেসিডেন্ট হওয়ার পরে মানে কৃতজ্ঞতার স্বরূপ ইরানের যত তেল ক্ষেত্র আছে তার 40% তেল ক্ষেত্র আমেরিকা এবং ইউরোপকে লিজ দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে 1979 সালে এসে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, এখানে কিন্তু একটা পার্থক্য আছে, উনি হচ্ছে খোমেনি আর এখন আমরা যার কথা বলি ইনি হচ্ছে খামেনি। সো ওই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তখন 1979 সালে একটা আন্দোলন করলেন, আন্দোলন করে শাহ রেজা পাহলেভিকে আউট করে দিয়ে এরপর থেকে এই যে ইসলামিক রিপাবলিকের যাত্রা শুরু হলো ইরানে। ছোট্ট একটা কমাদা হতে চাই, একটা বিরতি অপেক্ষা করছে, যাচ্ছি একটা বিরতিতে, ফিরছি শিগগির। স্বাগত। এখন শুরুতে আমরা শুনছিলাম আসলে জানা অজানা অনেক কিছু। ভাই আর কি আছে আসলে জানার মতো? খুব ইন্টারেস্টিং একটা জানার বিষয় আছে যেটা আমিও জানতাম না, সেটা হচ্ছে যে যেই পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার জন্য গত বছর একবার অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে 12 দিন আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানকে আক্রমণ করলো, এই পারমাণবিক সক্ষমতা অ্যাকচুয়ালি আমেরিকারই গিফট ছিল। বলেন কি? ওই যে 40% শাহ রেজা পাহলেভি যখন দিয়ে দিছিল তার বিনিময়ে তারা তখন বলল যে এই পাকিস্তান বানাচ্ছে, ইন্ডিয়া বানাচ্ছে, রাইট? ওরা সবাই তো পারমাণবিক ট্রাই করছে, তুমিও ট্রাই করতে চাও কিনা? তো তখন ইরানকে এই মানে বেইস প্রোগ্রাম এবং টেকনোলজি যেটা আছে এটা কিন্তু আমেরিকারই দেওয়া। আপনি আজকে ধরেন তেল রিসোর্স নিয়ে যুদ্ধ দেখতেছেন, আজ থেকে 5 থেকে 10 বছরের ভিতরে আপনি লিথিয়াম নিয়ে যুদ্ধ দেখবেন, রেয়ার আর্থ ম্যাটেরিয়াল নিয়ে যুদ্ধ দেখবেন। ভয়ঙ্কর অবস্থা। এর মধ্য দিয়ে কি আমেরিকা কোনোভাবে নিজের পায়ে কুড়াল মারছে কিনা, বা আমেরিকার যে একটা আধিপত্য আছে মানে নিজের ইজ্জত কোনোভাবে শেষ করার কোনো বিষয় আছে কিনা এখানে? না, আমেরিকার পা অনেক বড়, মানে কুড়াল সেই তুলনায় অনেক ছোট। কারণ আপনি ধরেন প্রত্যেকটা সাম্রাজ্যের একটা রাইজ আছে, তারপর পিকে পৌঁছায়, পিক থেকে আবার ফল আছে। অনেকে বলে যে সুয়েজ ক্যানেল ইস্যুতে আগে যে ব্রিটিশ সাম্রাজ্য ছিল ওই ব্রিটিশ সাম্রাজ্যের পতন হয়েছিল, আর এবার হরমুজের কারণে আমেরিকান সাম্রাজ্যের পতন হতে পারে বলে অনেকে ভয় পাচ্ছে। কিন্তু এই জায়গায় পয়েন্ট টু রিমেম্বার, সেটা হচ্ছে আপনার ডলার ব্যবস্থা কিন্তু এখনও ভাঙে নাই। ডলার ব্যবস্থার ভয়াবহ দিক হচ্ছে আজকে ধরেন বাংলাদেশের টাকার ক্রাইসিস হইলো, এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন যে ঠিক আছে কিছু টাকা ছাপাও। এই টাকা ছাপাইলে পরে যেটা হবে, আগে $1 আপনি 112 টাকা পাইতেন, এখন বেশি ছাপায় ফেললে $1 212 টাকা হয়ে যাবে। তার মানে টাকার অবমূল্যায়ন হলো, রাইট?
কিন্তু ডলার আপনি যতই ছাপান ডলারই থাকবে, ডলারের দাম কখনো কমে না, ঠিক আছে? তো এইটা মানে খুব একটা অদ্ভুত রকমের বিশাল শক্তি, যে শক্তির কারণে ট্রিলিয়ন ডলার ঋণ থাকার পরেও আমেরিকা কিন্তু স্ট্রংলি কাজ করতেছে। এই যে আজকে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, এই দেশগুলো থেকে ও তেল কিনে, মানে ডলারে তারা তেল বিক্রি করে, তেল বিক্রি করার পরে ডলার ওরা কোথায় রাখে? ওরা ট্রেজারি বন্ড হিসেবে আবার আমেরিকাতে রাখে, ঠিক আছে? এর কারণে যেটা হচ্ছে যে ওভারঅল মানে আমেরিকান ডলারের একটা হিউজ স্ট্রেংথ অ্যাড হয়েছে। এই স্ট্রেংথটা যতদিন পর্যন্ত আপনি কলাপস না করতে পারবেন ততদিন পর্যন্ত আমেরিকান সাম্রাজ্যের পতন হবে। আপনি বড় পায়ের কথা বলছিলেন, আমরা ইরানকে আসলে সোশ্যাল মিডিয়াতে যেভাবে দেখি, ইরান আসলে আমেরিকাকে কিভাবে প্রোটেস্ট করছে বা কিভাবে যুদ্ধে কোপ করছে? ইরান এখানে যেটা করতেছে সেটা হচ্ছে যে সে একটা জিনিস পরিষ্কার বুঝছে যে আমেরিকার যে বিমান আছে সেই বিমানের চেয়ে ভালো বিমান বানায় অথবা তার চেয়ে বেশি বিমান বানায় সে আমেরিকাকে পরাস্ত করতে পারবে না। সুতরাং সে ওই ধান্দাতেই যায় নাই। সে 1979 সাল থেকে ইরান আমেরিকাকে স্টাডি করছে। কেন স্টাডি করছে? কারণ 1979 সাল থেকে একের পর এক স্যাংশন দিয়ে দেশটাকে কিন্তু আটকে রাখা হয়েছে। সেই ক্ষেত্রে ইরান যেটা শিখছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, নাম্বার ওয়ান তারা একটা জিনিস শিখে ফেলছে, সেটা হচ্ছে ইরাকের ক্ষেত্রে সাদ্দামকে মেরে ফেলার পরে ইরাক কলাপস করছে, লিবিয়ার ক্ষেত্রে গাদ্দাফিকে মেরে ফেলার পরে লিবিয়া কলাপস করছে। এই জন্য ইরান একটা চমৎকার কাজ করছে, সেটা হচ্ছে তাদের লিডারশিপ চ্যানেল যেটা আছে এই চ্যানেলে তারা এই জিনিসটা এনশিওর করছে টপ ম্যান যদি মারা যায় তারপরে নেক্সট লেয়ারটা, তারপরের লেয়ারটা যেন টাইমলাইনটা রেডি আছে সবসময়। টাইমলাইন মানে লিডারশিপ যে চেইন অফ কমান্ড আছে ওই চেইনটাকে তারা ওভাবে বিন্যস্ত করছে। দুই নম্বরে ওরা আরেকটা জিনিস করছে, সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এই লিবিয়ার কেসে, তারপরে হচ্ছে কেসে, ইরাকের কেসে স্পেশালি, যে আপনি কয়েকটা ক্যান্টনমেন্ট, কয়েকটা সক্ষমতা নষ্ট করলে পরে যুদ্ধ সক্ষমতা ওই বিপক্ষে শেষ হয়ে যাচ্ছে। ইরান যেটা এখানে ফলো করছে সেটা হচ্ছে সে মোজাইক ডিফেন্স কনসেপ্টে গেছে। মোজাইক ডিফেন্স কনসেপ্টটা হচ্ছে এই মুহূর্তে ইরানে যখন আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে ফেলছে তারপরে কিন্তু ওরা 31টা ছোট ছোট কমান্ডে এখন যুদ্ধ করতেছে, বিভক্ত হয়ে গেছে। তো এই 31টা ছোট ছোট কমান্ডে বিভক্ত হয়ে তারা ইন্ডিপেন্ডেন্টলি যুদ্ধ করতে পারে, এই সক্ষমতাটা তারা গত 20-30 বছরে গেইন করেছে। একটা হাদিসে সম্ভবত ছিল যে একটা সময় আসবে যে এই ইহুদি এবং খ্রিস্টান যারা আছে তাদের সম্মিলিত বাহিনী এসে মুসলমানদের মাটির উপরে যা আছে সব তছনছ করে দিবে, ঠিক আছে? সম্ভবত ওই হাদিসের প্রেক্ষিতে ইরান মানে তাদের যাবতীয় এই যে উৎপাদন সক্ষমতা যেগুলো আছে, ক্যান্টনমেন্টগুলো যেগুলো আছে, এগুলো সব মাটির নিচে করে। এবং ওদের মিসাইল সিটি নামে একটা নাকি টানেল সিস্টেম আছে, যেই টানেলের কিছু অংশ তারা হামাসদেরকে শিখাইছিল, যেটা দিয়ে ওই যে ওই গাজাতেও তারা টানেল তৈরি করছিল। সো দ্যাট ইজ অ্যানাদার ওয়ে দে হ্যাভ লার্ন যে কীভাবে মানে সাস্টেইন করতে হয়। তাহলে কি আমরা বলতে পারি যে যুদ্ধের বন্ধ হওয়ার বিষয়টা পুরোটাই এখন ইরানের উপর ডিপেন্ড করছে? অবশ্যই। ইরান তো এর আগেই বলছে যে যুদ্ধ তুমি শুরু করছো, আমেরিকা শুরু করছে, কিন্তু এই যুদ্ধ কবে শেষ হবে লাস্ট কলটা আসলে ইরানই দিবে। আমরা সেই কল এবং অন্যান্য বিষয় শুনতে চাই। আরেকটা বিরতি অপেক্ষা করছে, যাচ্ছি বিরতিতে, ফিরছি শিগগির। এখন শুরুতে আমরা জানছিলাম ইরানের সেই টেকনিক্যাল বিষয়গুলো। ইরান আসলে কি এমন বিষয় নিচ্ছে যে এভাবে প্রযুক্তির মাধ্যমে এখন পর্যন্ত সাস্টেন করছে? টেকনোলজিক্যালি ধরেন আমেরিকাকে টেক্কা দেওয়ার মতো পরিস্থিতিতে ইরান কখনোই ছিল না এবং এখনও নাই। এটার মূল কারণ হচ্ছে যে ইরান তো আসলে ডলারে ব্যবসাই করতে পারতো না, স্যাংশন ছিল। সুতরাং সে যতটুকু পারতো নিজের মতো করে ব্যবসা করার চেষ্টা করেছে। তার তেল মূলত কিনে চায়না হচ্ছে তার তেলের প্রধান বায়ার। আর রাশিয়ার এখানে স্বার্থ আছে, সেই জন্য রাশিয়া অনেক দিন ধরেই ইরানের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে এবং গত বছরই তারা অলরেডি ইরানের সাথে একটা অনাক্রমণ চুক্তিও করেছে। নতুন কোনো কারেন্সি ঢোকা বা ডলারের পরিবর্তে নতুন কারো রাজত্ব করার কোনো শঙ্কা বা সম্ভাবনা দেখছেন কিনা? অফকোর্স। তো আসি আগে এটা টেকনোলজির অংশটা শেষ করে দিয়ে তারপর এটাতে আসি। টেকনোলজিতে যেটা হয়েছে যে ইরান যখন দেখলো যে 1979 সাল থেকে যখন সে মানে ফিল করলো যে টুডে আর টুমরো তাকে আমেরিকার সাথে ফাইট করতেই হবে, সো সে অ্যাকর্ডিংলি তার নিজস্ব আগে খুঁজে বের করলো যে কিসে তার শক্তিশালী হওয়া দরকার। সে খুঁজে পেলো যে তাকে ড্রোনে এবং তাকে মিসাইলে শক্তিশালী হতে হবে। এর মাঝখানে দুটো চমৎকার ঘটনা ঘটছে যে আমেরিকান কিছু ড্রোন তারা ভূপাতিত করতে পারছিল এবং সেখান থেকে তারা স্টিল টেকনোলজি এবং অন্যান্য যে টেকনোলজি আছে এই টেকনোলজিগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং মাধ্যমে শিখছে। শেখার পরে যেটা হলো যে রিসেন্ট ফিউ ইয়ার্স তারা টেকনোলজিক্যাল হেল্প পাচ্ছে চায়না থেকে। সো চায়না যেহেতু তার তেলের মূল বায়ার, সুতরাং চায়না তাকে প্রচণ্ড রকমের এই জায়গায় টেকনোলজিক্যাল হেল্প করে। প্লাস রাশিয়া থেকে সে পায় হচ্ছে ইন্টেলিজেন্স।
যুদ্ধক্ষেত্রে গোয়েন্দা তথ্য বা ইন্টেলিজেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই দুইটা কারণে মানে ইরান তার নিজের মতো করে যে যুদ্ধ সে করতে চাচ্ছে, যেটার কেতাবি নাম হচ্ছে অ্যাসিমেট্রিক ওয়ার, তারপরে এটাকে অনেকে বলে হচ্ছে ওয়ার অফ অ্যাট্রিশন যেটা আছে, প্লাস হাইব্রিড ওয়ার, এই তিনটার কম্বো একটা কম্বো তৈরি করে সে সাস্টেইন করার চেষ্টা করছে। নাও কামিং টু ইউর দ্যাট কোশ্চেন, যেখানে আপনি জিজ্ঞেস করলেন যে কারেন্সি চেঞ্জের কোনো ইয়ে আছে কিনা। অলরেডি ইরান কিন্তু হরমুজের ব্যাপারে বলেই দিয়েছে যে যদি হরমুজ দিয়ে কেউ জাহাজে করে তেল নিয়ে যেতে চায়, তাহলে তার প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে সুয়েজ খালের মতো করে তাকে প্রতি জাহাজ থেকে এখন থেকে টোল দেওয়া লাগবে। আর সেকেন্ডলি তারা যেটা বলছে সেটা হচ্ছে যে এই তেল ইউয়ানে বিক্রি হয়েছে এই প্রমাণ দিতে হবে। এই যে ইরানের একটা দুঃসাহস আমরা দেখছি, শক্ত একটা অবস্থান দেখছি, এর নেপথ্যে আসলে সবচেয়ে বড় সাহসটা কে দিচ্ছে? প্রথম সাহস হচ্ছে যে ওরা আগে থেকেই সাহসী জাতি। আপনি পার্সিয়ানদের নাম তো শুনছেন নিশ্চয়ই। সো পার্সিয়ানদের শুরু হয়েছে ধরেন সাইরাস দি গ্রেট, ওখান থেকে শুরু। তারপর জার্জেক্স, তারপরে ধরেন যে তারা একটা সময় মঙ্গলদের এগেনস্টে ফাইট করছে, একটা সময় আলেকজান্ডার এগেনস্টে ফাইট করছে। আলেকজান্ডার তো ওখানে ফাইট করার পরে ওখানে বিয়ে শাদী করে ওখানেই মারা গেছে। সো তারপরে ধরেন মুসলিমদের সাথে ফাইট করছে, খালিদ বিন ওয়ালিদের মতো মানে ফাইটারদের এগেনস্টে ফাইট করছে। এরপরে 80 থেকে 88 সাল পর্যন্ত ইরাকের সাথে যুদ্ধ করছে। সুতরাং এরা বাই ডিএনএ দে আর মানে ফাইটার্স, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রথম সাহস, যে জাতিগতভাবে তারা মানে কখনো পরাধীন ছিল না, ঠিক আছে? আপনি ইরানের দুঃসাহসের কথা বলছিলেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে অনেকগুলো আমেরিকার অনেকগুলো বিমান ভূপাতিত করছে, অনেক কিছু দেখছি। এগুলোকে আসলে কিভাবে সত্যতা যাচাই করা যায় বা কিভাবে কি দেখা যায় এটা? না, অনেকগুলো না। যেমন রিসেন্ট যে F-15টা ভূপাতিত হয়েছে, এইটা দুইটা পক্ষের নিউজে আসছে। কারণ যুদ্ধের সময় সবার আগে মারা যায় সত্য, ঠিক আছে? যুদ্ধের সময় আপনি ইরান যেই সংবাদ দিবে, মনে করবেন এই সংবাদে ইরান নিজেকে ফুলাফাপায় দিচ্ছে, বিকজ ইট ইজ ইরানিয়ান প্রোপাগান্ডা। একই রকমভাবে আমেরিকা ইউরোপ যেটা দিবে সেটা হচ্ছে তাদের প্রোপাগান্ডা। কারণ যুদ্ধের সময় নিয়মই হচ্ছে আপনি আপনার ক্ষতি একেবারে বলবেন না, শত্রুর অনেক ক্ষতি হয়েছে এটা বলবেন। সুতরাং যখন দুইটা চ্যানেলই আসবে তখন আপনি কনফার্ম হবে যে এই ঘটনা ঘটছে, ঠিক আছে? সর্বশেষ আসলে কোন দিকে যাচ্ছে সব কিছু? না, ইটস টু আর্লি টু সে। এখানে তিনটা পক্ষ জড়িত, তিনটা পক্ষের জয়ের যে ডেফিনিশন আছে এটা আলাদা, ঠিক আছে? আমেরিকার জন্য জয় হচ্ছে যখন ইরানের রেজিম চেঞ্জ হবে এবং ইরান ইসরায়েলকে আর আক্রমণ করতে পারবে না, এটা নিশ্চিত হবে। ইসরায়েলের জন্য জয়ের সংজ্ঞা হচ্ছে যে ইরান আর তাকে আক্রমণ করতে পারছে না কোনোভাবে, তার প্রক্সিরা তাকে ডিস্টার্ব করতে পারছে না, এবং আল-আকসা মসজিদ ভেঙে সেখানে সে থার্ড টেম্পল করতে পারবে। ইরানের জন্য জয়ের সংজ্ঞা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান যে সৈন্য আছে তারা সবাই বিতাড়িত হবে এবং ভবিষ্যতে কখনো ইসরায়েল এবং আমেরিকা মিলে তাকে আর আক্রমণ করবে না। এই তিনটার কোনোটাই এখন পর্যন্ত গেইন্ড হয় নাই। মাঝামাঝি যেই জিনিসগুলো ঘটতে শুরু করছে সেটা হচ্ছে যে ন্যাটো কান্ট্রি যারা আছে তারা ইদানিং ট্রাম্পকে বলছে যে তাদের যে ন্যাটো বেসগুলো আছে এগুলো আর তারা ইরানে আক্রমণের জন্য ব্যবহার করতে দিবে না। স্পেন দিয়ে শুরু হয়েছিল, লেটেস্ট আমরা শুনলাম ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলল যে ন্যাটোর জন্মই হয় নাই ইরানে আক্রমণ করার জন্য, ন্যাটোর জন্ম হয়েছে ভিন্ন কারণে। ন্যাটো কান্ট্রি যদি আক্রান্ত হয়, এখানে তো কোনো ন্যাটো কান্ট্রি আক্রান্ত হয় নাই, তাহলে আমেরিকা কেন ন্যাটো হেল্প করবে? হুইচ ইজ কোয়াইট লজিক্যাল। আর রাশিয়া এবং চায়নার আন্ডারস্ট্যান্ডিং যদি আপনি বুঝতে চান, রাশিয়া চাচ্ছে যে আরও কয়েকদিন যুদ্ধটা লম্বা হোক, কারণ তাহলে ইউক্রেনকে সে সাইজ করতে পারবে। আর যদি কোনো কারণে ইরানে এখন আমেরিকা অথবা ইসরায়েল নিউক ইউজ করে, তাহলে সেও নিউক ইউজ করবে এগেনস্ট ইউক্রেন, ঠিক আছে? বড় কোনো বিস্ফোরণের সংখ্যা দেখছেন কিনা? ডেফিনেটলি। এখন তো মানে যুদ্ধ এখন এমন একটা অবস্থায় এসছে যে নেক্সট 30 days ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? বাট যেটা আমি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ কেন এই যুদ্ধ ফলো করছে, আমরা কেন এটা নিয়ে অনুষ্ঠান করছি? বিকজ উই নিড টু লার্ন ফ্রম ইরান। আমাদের শেখার জায়গাটা কি? দ্যাটস কোয়াইট বিগ, বাট আমি খুব সংক্ষেপে যদি বলি, নাম্বার ওয়ান হচ্ছে যে ডিপ্লোম্যাটিক্যালি আপনাকে শিখতে হবে যে যদি কখনো আপনার ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগে তাহলে আপনার এলাই কারা থাকবে। 2 নাম্বার হচ্ছে মিলিটারিলি আপনাকে শিখতে হবে যদি কখনো আপনার যুদ্ধ লাগে মিয়ানমার অথবা ইন্ডিয়ার সাথে, আপনার লাগলে এই দুইটা দেশের সাথেই লাগবে, তাহলে আপনি এই যুদ্ধ কীভাবে বর্ষাকাল পর্যন্ত টেনে নিয়ে যাবেন এবং বর্ষাকালে কীভাবে এদেরকে হারাবেন। ইকোনমিক্যালি আপনাকে এখন থেকে ভালো ভালো ব্যবসা করতে হবে, ভালো ভালো দেশের সাথে ব্যবসা করতে হবে, কারণ আপনার যদি টাকা পয়সা না থাকে তাহলে আপনি যুদ্ধ করতে পারবেন না। যুদ্ধ ফকিরের জিনিস না, যুদ্ধ বড়লোকের জিনিস। এই জাতীয় যুদ্ধ থেকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে উই নিড ভেরি স্ট্রং এয়ার ডিফেন্স, উই নিড ভেরি স্ট্রং মিলিটারি। কারণ আজ পর্যন্ত আপনি শক্তিশালী মিলিটারিওয়ালা কোনো দেশকে ভিক্ষা করতে দেখেন নেই। অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি ভাইয়া, খুব স্বল্প সময়ের মধ্যে অনেক কিছুই জানতে পারলাম। মোস্ট ওয়েলকাম। দর্শক, এখন শুনতে আমরা শুনছিলাম অনেক অজানা কথা যেগুলো আসলে আমরা জানবার জন্য মুখিয়ে থাকি। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।